আমাদের উপর দিয়ে কি ঝড়গুলো গিয়েছে আপনাদেরকে আবারও একটু স্মৃতিচারণ করাই। আপনারা জেনে থাকবেন যে প্রায় 12,000 আমাদের ভাই বোনদেরকে আটক করা হয়েছিল। ভাবতে পারেন এই ছোট্ট একটা আন্দোলনে, মাত্র 2 মাসের একটা আন্দোলনে শুধুমাত্র ভক্তির দাবি তোলায়, সংস্কারের দাবি তোলায় প্রায় 12,000 মানুষকে আটক করা হয়েছিল। আপনারা দেখে থাকবেন যে আমাদের সমন্বয়ক, যিনি এখন ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা, সেই নাহিদ ইসলামকে কিভাবে মেরে কি করা হয়েছিল সেটা আপনারা দেখেছেন। ছবিগুলো আপনাদের চোখের সামনে নিশ্চয়ই এখনো ভাসে। এবং তাকে প্রথমে কিন্তু গুম করা হয়েছিল, প্রথমে কিন্তু জানানো হয়নি যে সে কোথায় আছে। এরপরে আমাদের যে আবু সাইদ ভাই, এই আন্দোলনের প্রথম শহীদ, তিনি কি করেছিল? তিনি কি কাউকে আঘাত করেছিল, কিছু করেছিল? আপনারা ভিডিওটি তো দেখেছেন। সে বুক পেতে দিয়েছিল, কিন্তু সেই বুক পেতে দেওয়ার পরও তার রক্ষা হয়নি। তাকে কিভাবে গুলি করে মারা হয়েছিল। আমাদের মুগ্ধ, যিনি আমাদের দেশের সম্পদ, যিনি বাংলাদেশকে প্রায় 50,000-এর উপর ডলার এনে দিয়েছিল ফ্রিল্যান্সিং করে, তার তো কখনো চাকরির দরকার ছিল না। সে তো কখনোই চাকরি করতো না, কারণ যে ছেলেটি অলরেডি 50 লাখ টাকার উপরে ইনকাম করে ফেলেছে, সেই ছেলেটি আর চাকরি করে কি করবে? ঠিক তো সেই ছেলেটি আমাদের পক্ষে দাঁড়িয়েছিল। শুধুমাত্র আমরা একটি যৌক্তিক দাবিতে নেমেছিলাম, সেই জন্য সে কিন্তু আমাদের পক্ষে দাঁড়িয়ে আমাদের জন্য সে দেখেছেন যে কিভাবে রাজপথে ছিল। সে তার ফ্রিল্যান্সিং করে ইনকাম করে টাকা দিয়ে বিস্কুট পানি নিয়ে আমাদের সাথে ছিল। এবং এমনকি যখন সে মারা যায় মাত্র 15 মিনিট আগেও সে বলেছিল, যখন সে চোখ দিয়ে তাকাতে পারতেছিল না টিয়ার গ্যাসে, তখনও বলতেছিল যে পানি লাগবে, পানি। সেই কথাগুলো যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু হবে না। আমরা যদি এই বিষয়টিকে ভুলে যাই তাহলে কিন্তু হবে না। এরপরে আমাদের সাংবাদিক ভাই, প্রিয় ভাই, সেই প্রিয় ভাইয়ের ছোট্ট একটি মেয়ে আছে। আপনারা সেই ছোট্ট মেয়েটির ইন্টারভিউ দেখেছেন। মেয়েটিকে যখন জিজ্ঞেস করা হয় যে তোমার বাবা এখন কোথায় আছে, কি বলেছিল? আমার বাবা মারা গেছে। ও তো বুঝে না যে আসলে মারা গেলে সে আর কখনো ফিরে আসবে না, সে তার বাবাকে ফিরে পাবে না। তো এই বিষয়গুলো যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু চলবে না। আপনারা দেখেছেন যে আমাদের বোনদেরকে কিভাবে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল। তখন আমার বোন কি বলেছিল? আঙ্কেল আমাকে যেতে দেন, আমার ঘরে একটা ছোট্ট বোনকে আমি তালা দিয়ে রেখে এসেছি, আমার মা বাবাকে ঘরে নাই। সেই কথাগুলো ভুলে গেলে কিন্তু চলবে না। আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না যে একটা ভাই বলতেছিল যে আমার ভাইটিকে আমি বাড়িতে রেখে এসেছি, আমাকে যেতে দেন। আমরা দেখেছি যে রিক্সা থেকে নামিয়ে কিভাবে আমাদের ভাইদেরকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল, কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে পর্যন্ত তারা ছাড় দেয়নি, শিক্ষককে পর্যন্ত আহত করা হয়েছিল। এই বিষয়গুলো যদি ভুলে যাই, আমরা যদি আমাদের শহীদ ভাইদের কথা ভুলে যাই, আমরা যদি আমাদের আহত ভাইদের কথা ভুলে যাই, যারা এখনো আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে, কারো চোখ নেই, কারো পা নেই, কারো হাত নেই, এই বিষয়গুলো যদি ভুলে যাই তাহলে কিন্তু আমাদের চলবে না। তাহলে কিন্তু আমাদের উপরে আবারও কিন্তু সেই ফ্যাসিজম আবার ভর করবে, আমাদের উপরে গ্রাস করবে। এই জন্য কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। যাই হোক, আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। কেন একত্রিত হয়েছি? কারণ আমাদের চিন্তা চেতনা নিশ্চয়ই 100% এক না হলেও প্রায় এক। আমরা চাই আমাদের আগামীর যে বাংলাদেশ, আমরা 5ই আগস্টে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশ হবে সুন্দর বাংলাদেশ, এবং সেই বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের। সেই জন্য কাজ করব, এই জন্যই আমরা এখানে একত্রিত হয়েছি। এবারে আমি অনুরোধ করব নাদিম আলমাসকে কিছু বলার জন্য। ধন্যবাদ ভাইকে, ভাই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। আমি আপনাদেরকে বলবো এই আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারাই যুক্ত ছিল তারা সকলেই আমাদের ভাই, তাই না? ঠিক, অবশ্যই। আমরা একটা বিজয় অর্জন করেছি, বা যার বিজয়ের একটা সূচনা হয়েছে, এটা আমাদের চূড়ান্ত বিজয় না। যতক্ষণ পর্যন্ত না এই সকল ধরনের ফ্যাসিজম দূর হবে এই দেশ থেকে, এই সমাজ থেকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের বিজয় হবে না। আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমার কথা এখানে শেষ করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে একজন লড়াকু সৈনিক, মানে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন। আসসালামু আলাইকুম।
দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার কারণে তোমাদের সাথে মিট আপ করতে পারিনি। আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি সংযুক্ত থাকায় আমার পায়ে দুটো বুলেট বিদ্ধ হয় এবং পুলিশ এবং আমার সন্ত্রাসী লীগ ভাইদের কর্তৃক মারাত্মকভাবে আমি জখম হই এবং 4 দিন আমি আইসিইউতে ছিলাম। পরবর্তীতে যখন সুস্থ হই, পরে একটা পর্যায়ে যখন যেদিন সুস্থ হই সেদিন শুনি দেশ স্বাধীন হয়েছে, সবচেয়ে খুশির খবর। তারপরে কিছুদিন পরে বাসা থেকে লোকজন গিয়ে আমাদের নিয়ে আসছে। তো আজকে তোমাদের সাথে দেখা করার মতো সময় হয়েছে, সুযোগ হয়েছে। ব্যাপারটা আমার জন্য আনন্দের, হয়তো আমি মারা যেতেও পারতাম। বুলেট যদি আমার পায়ে না লেগে বুকে লাগতো হয়তো তোমরা পেতা না। আর এখানে আমার তোমরা যারা আছো সবাই, কেউ আমার বন্ধু, কিছু লোক আছে বড় ভাই, আর ম্যাক্সিমাম আমার ছোটো হবা। আমি তোমাদের এই স্কুল থেকেই 2015 সালে এসএসসি পরীক্ষা দিয়ে বের হই। পরবর্তীতে বাইরে থাকা হয়, বাইরে পড়াশোনা করা হয়। তো আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মোটিভ বা আমাদের যে স্বপ্নটা ছিল এই দেশকে দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত এটাই করা, এবং যেখানে আমরা এই দেশের নাগরিক হিসেবে এই দেশের প্রত্যেকটা সেক্টরে স্বচ্ছতা, ক্লিয়ারেন্স এবং কোথায় কী হচ্ছে সব কিছু জানার প্রত্যেকের অধিকার রয়েছে। সেই জায়গা থেকে কথা বলে তো অনেক কথাই বলা যায়। সেই জায়গা থেকে আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে সতর্ক থাকবো এবং আমাদের সমাজ থেকে প্রত্যেকের যতটুকু ইউনিটি আছে, যতটুকু জায়গা আছে সেই জায়গা যতটুকু যেভাবে দুর্নীতিমুক্ত রাখা যায় প্রত্যেকের জায়গা থেকে কাজ করতে হবে। সবাই মিলে যদি নিজ নিজ জায়গা থেকে কাজ করি, যখন একত্রিত হবে তখন সম্মিলিত কাজটা অনেক বড় আকার ধারণ করবে। তো বাসায় আসছি আমি 2-3 দিন হচ্ছে। তো এলাকার যে সার্বিক পরিস্থিতি অনেকেই অনেক কিছু জানে না। তো তোমাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, কালকে আমরা এই ছাত্র সমাজ এই শরণখোলার যারা শিক্ষক ফ্রাম আছে এবং সচেতন নাগরিক আছে যারা, তাদেরকে নিয়ে এই শরণখোলায় কারা কারা দুর্নীতির সাথে যুক্ত ছিল এবং বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে বিভিন্ন প্রক্রিয়ায় যারা দুর্নীতি করছে যার এভিডেন্স এখন পর্যন্ত রয়েছে, এবং এই এলাকায় যারা বিভিন্ন সময় বিভিন্ন জমি দখল, সন্ত্রাস, এর কোপ দেয়, এর কাটে, এর ছুরিকাঘাত করে এই ধরনের কাজ করছে, এবং যারা এখনও নাকি এমনও নিউজ আছে যারা মাথাচাড়া দিয়ে উঠতে চায়, যারা যে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মকে ব্যবহার করে সন্ত্রাসবাদকে সবসময় জীবিত রাখতে চেয়েছে, তাদের বিরুদ্ধে আমরা কালকে সকালে সময়টা জানাই দেওয়া হবে তোমাদেরকে। আমরা কালকে একটা মানববন্ধন করবো। বিগত 12 বছরে এই তোমরা হয়তো অনেকে সরকারি কলেজে পড়াশোনা, বিগত 12 বছরে অযোগ্য লোক কর্তৃক একটা কলেজ কখনো চলতে পারে না। এই 12 বছরে দুর্নীতির মাধ্যমে যারা যারা নিযুক্ত হয়েছে তাদেরকে দ্রুত প্রত্যাহার, এবং এই শরণখোলায় যারা যারা সন্ত্রাসবাদের রাজনীতি করতো, বিভিন্ন মানুষের ক্ষতি করছে, তাদেরকে এভিডেন্স সহ যাদের কাছে প্রমাণ আছে এবং মানুষের গণস্বাক্ষর নিয়ে তাদেরকে দ্রুত গ্রেফতার করে সেনাবাহিনী এবং পুলিশের সম্মিলিতভাবে গ্রেফতার করে আইনের আওতায় তার দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা। এই জন্য আমরা এই সমস্ত ছাত্র সমাজ আমাদের কি করতে হবে, এই শরণখোলার যদি আমরা দুর্নীতি বন্ধ করতে পারি, এই শরণখোলা এটাই হবে আমাদের অর্জন। যে যার জায়গা থেকে যে যতটুকু যার অবস্থান আছে সেই জায়গায় আমরা দুর্নীতিমুক্ত রাখবো। আমাদের যে স্বপ্ন বৈষম্যবিরোধী দুর্নীতিমুক্ত দেশ গড়ার, সেই জায়গায় আমরা এই শরণখোলা যে সকল দুর্নীতি সেক্টর আছে, যার যেখানে এভিডেন্স আছে সবাই ফাইন্ড আউট করে প্রত্যেকটা পয়েন্ট ধরে যারা দুর্নীতির মাধ্যমে নিয়োগ হচ্ছে অযোগ্য লোকদের আমরা কখনো এই শরণখোলা পরিচালনা করতে দেব না। তাদেরকে দ্রুত প্রত্যাহার এবং যারা সন্ত্রাসবাদ করছে তাদেরকে আইনি মাধ্যমে গ্রেফতার করে তাদেরকে যথাযথ বিচারে আওতা করতে হবে। আর না হলে এই ছাত্র সমাজ আবার আন্দোলনে ডাক দিয়ে এই শরণখোলাবাসী সচেতন মানুষকে নিয়ে আমরা তাদেরকে ধরে তাকে পুলিশে সোপর্দ করবো প্রয়োজনে। প্রত্যেকে জায়গা থেকে সচেতন থাকবে, এবং কালকের যে মানববন্ধন, দুর্নীতি বিরোধী মানববন্ধন এবং দুর্নীতির সাথে সাথে যারা যুক্ত তাদেরকে সকলকে প্রত্যাহার, নিজ দায়িত্বে প্রত্যাহার পৌঁছাক, এবং যাদেরকে নিয়োগ দেয় তাদেরকে প্রত্যাহার করবে। এই জন্য কালকে আমরা কলেজ মোড়ে বেন দুর্নীতিটা হয়েছে কলেজে 12 বছরের নিয়োগে, তোমরা হয়তো জানো না অনেক তথ্য, এই 12 বছরের নিয়োগে এমপিভুক্ত হওয়ার আগে যে সকল নিয়োগ হয়েছে তারা প্রত্যেকে অযোগ্য। অনেক টিচার আছে যারা এসএসসিতে কয়েকবার ফেল করছে, তারপর বিভিন্ন লিগ ক্লাবিং লিয়াজভিত্তিক রাজনীতির মাধ্যমে তারা এই কলেজে টিচার, তাদের কোনোভাবেই যোগ্যতা নেই কলেজে পড়ানো। তোমরা যদি মূর্খের কাছ থেকে শেখো তাহলে তোমরা কখনো পারফেক্ট শিক্ষা পাবা না। আমরা চাই তাদেরকে প্রত্যাহার করে স্বচ্ছতার মাধ্যমে নতুন নিয়োগ হবে এবং দুর্নীতির প্রত্যেকটা জায়গাকে আমরা তালাবদ্ধ করে দেবো। সবার কাছে আমার আহ্বান, কালকে এই মানববন্ধন
দুর্নীতির বিরুদ্ধে এবং যারা সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধনে সবাই উপস্থিত থাকবা এবং প্রত্যেকের জায়গা থেকে সচেতন করবা, যাতে যে দুর্নীতিবাজ তাকে চিহ্নিত করে দেবে আঙুল দিয়ে যে আপনি দুর্নীতিবাজ, আপনার এখানে থাকার কোনো অধিকার নাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবার জন্য শুভকামনা। হুমায়ুনের কথা ধরে আমি শুধু একটা বাক্য বলি, আপনারা দেখে থাকবেন যে গতকালকে নতুন একটা গেজেট প্রকাশ হয়েছে, যেখানে 259 জনকে শুধুমাত্র তারা হচ্ছে কেউ হুজুর ছিল, কেউ হচ্ছে হাফেজ ছিল বা অন্য কোনো মতের রাজনীতি করতো, এই কারণে তাদেরকে নিয়োগ দেওয়া হয় নাই। কিন্তু গতকালকে 259 জনকে আবার কিন্তু সরকারি গেজেটভুক্ত করা হয়েছে এবং তারা চাকরি পেয়েছে। তো এরকম কিন্তু প্রতিটা সেক্টরে এরকম দুর্নীতি করা হয়েছে। এই দুর্নীতি আমাদেরকে রুখে দিতে হবে। এই পর্যায়ে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা এই কয়েকদিনে যে কাজগুলো সর্বসায় করেছি সেগুলো তুলে ধরবে আমাদের আল মাহমুদ, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা আসলে শুধু যে একটা ব্যানার বা একটা কমিটি বা এই টাইপের কিছু এমন, ম্যাথ স্টুডেন্ট একদম রুট লেভেলে শিক্ষার্থীদের নিয়ে কাজ করাটাই হচ্ছে আমাদের মূল মটো। আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজ করেছি। সর্বপ্রথমে আমরা যখন মনে হলো সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোতে কিছুটা সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল, তখন আমরা রাজাপুর বাজারের মন্দিরে, এরপরে কালী মন্দিরে, আমরাগাছিয়া বাজারের যে মন্দিরে, 3টা মন্দিরে আমরা পরিদর্শন করি। পাশাপাশি লাকুরতলার মন্দিরেও আমাদের একটা টিম উপস্থিত হয়। আমাদের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় যারা মানুষজন আছেন তাদেরকে একটু সচেতন করা, তাদেরকে বোঝানো যে সংখ্যালঘু বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে নিরাপত্তা দেওয়াটা যে ইসলামের একটা পার্ট, ইসলামের একটা অংশ, এটা তাদেরকে বোঝানোটাই ছিল আমাদের মূল বিষয়। যদি স্থানীয় বা কোনো একটা দূরের জায়গাতে কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে রায়ন্দা বা থানা থেকে গিয়ে স্টেপ নিতে যতটা সময় লাগবে তার থেকে তাদের প্রতিবেশীরা খুব দ্রুততর সময়ে কাজগুলো খুব সহজভাবে প্রতিরোধ করতে পারবে। আমাদের প্রধান বিষয় ছিল এটাই যে তাদেরকে আরেকটু মোটিভেট করা, যাতে তারা অন্যান্য ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ায়। এরপরে আমরা রায়ন্দা বাজারে এবং 5 রাস্তায় বাজার মনিটরিং করি এবং বাজার ও 5 রাস্তায় যে ময়লাগুলো ছিল রাস্তায় সেগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি। বাজার মনিটরিং এর আগের দিনে বিকেলবেলা আমরা আর্মিদের নিয়ে আমাদের স্ব-উদ্যোগে বাস স্ট্যান্ডের সম্মুখে রাস্তার মধ্যে বেশ কিছু গর্ত ছিল, যার ফলে রাস্তাগুলো ব্যবহারের অনুপযোগী ছিল। সেই রাস্তাগুলো মেরামত করে আমাদেরই সাথে থাকা সাধারণ শিক্ষার্থীরা শুধু লেখাপড়ার মাঝখানে থেমে থাকবে এমনটা না। দেশ গঠনে সাধারণ শিক্ষার্থীদের ভূমিকা পূর্বেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। গতকালকে আমাদের কর্মসূচি ছিল হাসপাতালে। একজন সাধারণ মানুষ, দিনমজুর বা শ্রমিক, তিনি চাইলে একটা ভালো ক্লিনিকে যেতে পারেন না, তার গন্তব্য সরকারি হাসপাতাল। কিন্তু সরকারি হাসপাতালে অতটা ভালো চিকিৎসা পাওয়া যায় না। এই বিষয়টার কারণ যাচাই করতে এবং হাসপাতালের কিছু জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থাটা আছে কিনা, হাইজিন মেনটেন করা হয় কিনা, হাসপাতালে রোগ সারাতে গিয়ে কেউ যাতে রোগ বাঁধিয়ে আসতেছে কিনা, এই ব্যাপারগুলো নিয়ে জানার জন্য আমরা হাসপাতালে যাই এবং তার প্রেক্ষিতে আমরা বেশ কিছু বিষয় নোট ডাউন করি। সেগুলো নিয়ে প্রাথমিকভাবে হাসপাতালের কর্মকর্তাদের সাথে কথা হয় এবং তারা আজকে আমাদের সাথে কথা বলেছিলেন। আজকে দুপুরে বেলা 1টার সময় আমাদের একটি টিম উপস্থিত হয় এবং আমরা বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে কথা বলি। এর মধ্যে অন্যতম বিষয় ছিল ডাক্তারের অনুপস্থিতি, ওষুধপত্র নিয়ে বিভিন্ন ঝামেলা, সেবার প্রদানে অর্থ গ্রহণ। আপনারা জেনে থাকবেন সিটিজেন চার্টারে যেই পরিমাণ অর্থের ব্যাপারে বলা আছে তার থেকে বেশি অর্থ নেওয়ার কোনো সুযোগ নেই। যারা এগুলো করে তারা মূলত দুর্নীতি করে এবং ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে বাংলাদেশ গঠিত হয়েছে, এখানে আর যাই হোক দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। এজন্য আমরা
আমাদের পক্ষ থেকে আজকে 9টি দাবি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পেশ করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন বিষয়গুলো দেখবেন এবং তারা আমাদেরকে তাদের কিছু দুর্বলতার বিষয়ে জানিয়েছেন। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে স্বাস্থ্য সচিবের সাথে আমরা কথা বলবো এবং দ্রুততর সময়ে রায়েন্দা শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কীভাবে ডাক্তারের সংখ্যা বৃদ্ধি করা যায় এটা নিয়ে আমরা কাজ করব এবং আমাদের আরেকটি পরিকল্পনা আছে। আমরা রায়েন্দা বাজার, আমরাগাছিয়া বাজার সহ রাজৈর বাজার, কলেজ মোড় এই জায়গাগুলোর ময়লাটাকে একটা চেইনের মধ্যে আনতে যাচ্ছি। একটা চেইনের মধ্যে আনতে হলে সেক্ষেত্রে সবার আগে দরকার একটা ডাম্প ইয়ার্ড, কারণ ডাস্টবিন থেকে ময়লাটা যাবে কোথায়? হয়তো ফেলতে হবে নদীতে, না হলে খালে। কিন্তু আমরা এটা যাচ্ছি না, আমরা যাচ্ছি ময়লাটা একটা জায়গাতে ডাম্প করা হবে এবং সেটাকে পরবর্তীতে যদি রিসাইকেল করা যায় করা হবে, অন্যথায় সেটাকে মাটির সাথে মিশিয়ে ফেলতে হবে। এটার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা সাপেক্ষে আমরা তাহলবাড়ি পর্যন্ত বিভিন্ন জায়গাতে খোঁজ করেছি এবং আমরা একটা মোটামুটি স্থান পেয়েছি। এটা নিয়ে আমরা ফার্দার কথা বলবো যাতে ওই স্থানটাকে প্রস্তুত করে ময়লার যে সমস্যাটা এটার একটা স্থায়ী সমাধান করা যায়। এর পাশাপাশি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেগুলো আপনারা পরবর্তীতে জানতে পারবেন এবং আপনাদেরকে নিয়ে, যেহেতু এটা ছাত্র জনতার একটা প্ল্যাটফর্ম, এখানে সবাই আমরা আমরা সবাই মিলেমিশে আমাদের গৃহীত উদ্যোগগুলোকে, আমাদের এই গৃহীত যে উদ্যোগগুলো সেগুলোকে পর্যালোচনার মাধ্যমে সবাই মিলে একত্রে কীভাবে বাস্তবায়িত করা যায় সেজন্য আমরা কাজ করব। সবাইকে ধন্যবাদ। শুনছিলেন যে আমাদের এই মাত্র কয়েকদিনে শরণখোলায় আমাদের যে কিছু কার্যক্রম, আমরা শিক্ষার্থী, আমাদের কিন্তু ওরকম কোনো ফান্ড নেই, কোনো কিছু নেই। আমরা আমাদের পকেটের টাকা খরচ করে, আপনারা দেখেছেন যে এই ফাইলঘাট ভবনের সামনে আমরা কিন্তু সবার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে গ্লাভস কিনেছি, মাস্ক কিনেছি, এরকম করে করেই আমাদের কার্যক্রমগুলো কিন্তু পরিচালনা করতেছি। তবে আমাদের আর যাই হোক, যেভাবে হোক, আমাদের কিন্তু স্মৃতিস্তম্ভটা আমাদের নির্মাণ করতে হবেই। এখন আমি অনুরোধ করব আমাদের নাহিদকে কিছু বলার জন্য, যে কিনা একজন ভালো শিল্পী, খুব ভালো গান গাইতে পারে। আমরা যখন মন্দির পাহারা দেই সারা রাত, তখন কিন্তু সে আমাদেরকে উজ্জীবিত রাখে। আমি নাহিদকে কিছু বলার জন্য। আমার প্রিয় বড় ভাইয়ের এবং আমার বন্ধু নাদিম, তারা যে বক্তব্যগুলো দিয়েছেন বা তাদের যে আলোচনাগুলো ছিল তার সম্পূর্ণটা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান যে 9 দফা দাবি ছিল সে দাবির আলোকে, এবং আজকে আমাদের যে 4 দফা দাবি, এই দাবির আলোকে আমি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরতে চাই। প্রথমে হচ্ছে আওয়ামী সন্ত্রাসী এবং 14 দলীয় জোট দ্বারা সংখ্যালঘুদের উপর যেই গত এই যে 5 তারিখের পর থেকে লাস্ট 7-8 দিনে অনেকগুলো মন্দির এবং তাদের উপাসনালয়গুলোর উপর হামলা এবং অনেক সংখ্যালঘুদের উপর যে অত্যাচার এবং নিপীড়ন তারা চালিয়েছে, এবং তারা চাচ্ছে আমাদের এই বিপ্লবকে প্রতিবিপ্লবে রূপান্তর করার জন্য, তারা চাচ্ছে দ্বিতীয়বার মাথাচাড়া দিয়ে দাঁড়ানোর জন্য এবং আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পুনরায় দবিয়ে তারা ফ্যাসিবাদ চেতনাকে পুনরায় পুনরুজ্জীবিত করার জন্য চেষ্টা করছে। আমরা সম্পূর্ণভাবে চাই এই চেষ্টাটাকে আমরা কোনোভাবে সফল হতে দেব না। এবং আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ফ্যাসিবাদ কাঠামো ব্যবহার করে যারা জুলুম অত্যাচার করেছে এবং এতদিন যারা অত্যন্ত দুর্নীতিবাজ এবং দুর্নীতিগ্রস্ত কিছু প্রতিষ্ঠান এবং কিছু মন্ত্রণালয় থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানগুলো তারা হচ্ছে ফ্যাসিবাদী কাঠামো ব্যবহার করে জুলুম করেছে, এবং এইগুলোর সুষ্ঠু বিচার এবং অত্যন্ত দ্রুততার সাথে আমরা সুষ্ঠু বিচার চাই। এবং তৃতীয় পয়েন্ট হচ্ছে আমাদের প্রশাসনের বিচার বিভাগের সংস্কার। আমরা চাই প্রশাসনের বিচার বিভাগে অনেক পুলিশ সদস্য থেকে শুরু করে প্রশাসনিক অনেক কর্মকর্তা এবং অনেক সরকারি প্রতিষ্ঠানগুলোতে উচ্চ পদস্থ কিছু কর্মকর্তা যারা অত্যন্ত দুর্নীতিবাজ এবং তারা গত 12-15 বছর যাবৎ অত্যন্ত দুর্নীতির সাথে তারা তাদের কাজ করছে। এবং আমাদের দেশের আমরা ইতিমধ্যে জানি যে প্রায় 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করা হয়েছে, যেটা অলমোস্ট $93 বিলিয়ন। তো এটা বেশ হিউজ একটা অ্যামাউন্ট, বিশেষ করে বাংলাদেশের মতো একটা ছোট দেশের জন্য। তো আমরা চাই প্রশাসনের বিচার বিভাগকে নতুন করে পুনর্গঠন করার জন্য এবং যারা দুর্নীতিগ্রস্ত আছে তাদের পদত্যাগ এবং
সম্পূর্ণ সংস্কার করার জন্য। এবং আমাদের চতুর্থ যে পয়েন্ট আছে সেটা হচ্ছে বৈষম্যের শিকার যারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত, যাদের অনেক আহত, আমাদের অনেক নিহত পরিবার আছেন এবং আমরা জানি অলমোস্ট 1000-এর বেশি শহীদ এবং অগণিত আহত এবং অনেকেই এখনও হয়তো বা ছাড়া পায় নাই, অনেকে মিথ্যা মামলা দ্বারা এখনও জেল হাজতে আছে। তাদেরকে সম্পূর্ণভাবে জেল হাজত থেকে ছাড়ানো এবং সমস্ত প্রকার সুযোগ সুবিধা তাদের যেভাবে দেওয়া সম্ভব এবং আহতদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা, আর যারা নিহত হচ্ছে তাদের পরিবারকে পুনর্বাসন, সম্পূর্ণভাবে তাদের ভরণ পোষণের দায়িত্ব সরকার কর্তৃক বা আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট বর্তমানে তৈরি হয়েছে সেই গভর্নমেন্টের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত ছিল এবং যারা বেশ আহত এবং নিহত হয়েছে, যারা অত্যন্ত খুব খারাপভাবে দিন পরিচালনা করছে, তাদেরকে আমরা সম্পূর্ণভাবে সাহায্য করার জন্য আমরা আমাদের এই 4 দফা দাবির মাধ্যমে তাদের কাছে আমাদের দাবি তুলে ধরতে চাই। এবং এভাবেই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রছাত্রী এবং দেশের সমস্ত শিক্ষার্থীদের মাধ্যমে আমরা দেশের সবাইকে জানিয়ে দিতে চাই, আমরা এখনই সোচ্চার আছি, দুর্নীতির বিরুদ্ধে আমরা বরাবর সোচ্চার থাকবো। আমরা কোনোভাবেই এই বিপ্লবকে প্রতি বিপ্লবের রূপান্তর হতে দেবো না। এবং আমাদের আমার বড় ভাইরা বলেছে যে আমাদের বিজয় এখন আসেনি, সম্পূর্ণ বিজয়। তো আমরা সকলভাবেই চাই আমাদের চূড়ান্ত বিজয় অর্জন করার জন্য এবং দেশকে একটি যেই ডিজিটাল বাংলাদেশের আমাদের স্বপ্ন ছিল, সেই ডিজিটাল বাংলাদেশে আমরা রূপান্তর করব। দুর্নীতি সম্পূর্ণভাবে দেশ থেকে রিমুভ করতে হবে এবং আমরা চাই একটি দুর্নীতিমুক্ত, সুন্দর, সুজলা সুফলা স্বাস্থ্যসম্পন্ন বাংলাদেশ তৈরি করার জন্য। ধন্যবাদ নাহিদকে। আমরা এখানে যারা আছি আমাদের কি কোনো বিরক্ত লাগতেছে? আমরা যদি এরকম ভাবতাম তাহলে কি আমরা আন্দোলন সফল হতে পারতাম না। আমরা কিন্তু 2 মাস লড়াই করেছি, এখনো হয়তো আরো কিছুদিন আমাদের লড়াই করতে হবে, এরপর আমাদের চূড়ান্ত বিজয় ফিরে আসবে। এ পর্যায়ে আমি কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি সুমনকে, যিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ক্ষমা চাইছি সবার কাছে, আমার অনেক আগে ছিল কিন্তু আমার আসতে অনেক দেরি হয়ে গেছে। আমি বেসিক্যালি অনেক অসুস্থ 2 দিন ধরে, এই জন্য আমি এই সংগঠনে থাকতে পারি। এই সংগঠনে আমরা যারা আসছি, আজকে আমাদের দেশের জন্য কাজ করতে চাই, আমরা কি নিজেদের কোনো ফায়দা লুটার জন্য এখানে কি আসছি? না, আমরা কিন্তু নিজেদের ফায়দা লুটার জন্য না, আমাদের দেশকে আগানোর জন্য, আমাদের সমাজকে এবং আমাদের সুস্থ একটা সমাজ গড়ার জন্য আমরা আসছি। আজকে যারা আসছে এত কষ্ট করে, বিশেষ করে আমাদের ছোট বোনরা, আমাদের ভাইরা, আর তাদেরকে অত্যন্ত প্রশংসা করতে হয়, যারা তাদের নিজস্ব মূল্যবান সময় দিয়ে আজকে আমাদের দেশের জন্য, আমাদের দেশকে গড়ার জন্য, আমাদের ছাত্রদের বিপ্লবের যে মূল একটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য গড়ার জন্য কিন্তু আমরা আজকে এখানে আসছি। আমরা এখানে আসছি আর আমার ভার্সিটিতে বিশেষ করে 3টা একটা প্রবাদ প্রসারিত আছে, যে প্রবাদটা হচ্ছে লার্ন, লিড অ্যান্ড লিড। প্রথমে হচ্ছে আমাদের লার্ন বলতে আমরা শিখতে হবে, আমাদের প্রথমে শিখতে হবে, তারপরে হচ্ছে লিড, আমাদের প্রতিনিধিত্ব করতে হবে। যদি আমাদের প্রতিনিধিত্ব করতে হয় তাহলে আমাকে প্রথমে শিখতে হবে, এবং লাস্টটা হচ্ছে লিড, যে আমরা প্রতিনিধিত্ব করছি এটা আমাদের সারা জীবন চালিয়ে যেতে হবে এবং ওই অনুযায়ী জীবনযাপন করতে হবে। এখন যদি আমরা নাই এসে এখানে আমরা নাই শিখি, তাহলে আমরা এবার কীভাবে প্রতিনিধিত্ব করবো এবং দেশকে কীভাবে সুস্থভাবে চালাতে চাই। এবং আমরা দেখতেছি আমাদের এই শান্তিপূর্ণ যে কর্মসূচি, এই কর্মসূচিতে প্রায় এখনও আমাদের অনেক সক্রিয় ছাত্রলীগের যারা ত্যাগী কর্মী এবং যারা মাঠ কর্মী এবং খাট কর্মী ছিল, তারা কিন্তু তাদের এই ধরনের সুষ্ঠু এবং সুন্দর সুশৃঙ্খল পরিবেশকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে। আমরা সবাইকে এই জন্য সচেতন করতে চাই, আমরা আমাদের দেশকে গড়বো এবং আমাদের দেশের সামনে এগিয়ে যাব। এবং আমরা জানতেছি আজকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয় বৃন্দ যারা উচ্চ পর্যায়ে ছিল, আর তাদের দিক নির্দেশন হয়েছে আমাদের কিন্তু একটা রেজিস্ট্যান্ট উইক চলতেছে। এই রেজিস্ট্যান্ট উইকটার আমাদের মেইন কাজ কি? আমাদের মেইন কাজ আমরা যে এত সংগ্রাম করে, এত কষ্ট করে আমাদের যে বিজয় ছিনিয়ে এনেছে এবং এই বিজয়কে সুষ্ঠুভাবে পরিচালনা এবং সামনের দিনগুলোতে পর্যাপ্ত ধরনের সকল ধরনের সুবিধা এবং সকল পেশিবাদকে সমস্যা উৎপাদিত করার জন্যই আজকে আমাদের এই যে রেজিস্ট্যান্ট উইক প্রোগ্রাম, এই রেজিস্ট্যান্ট উইক প্রোগ্রামে যারা আসছি এবং আশা করবো আমরা ভবিষ্যতে সবাই এভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামকে সফলভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। আমাদের ভিতরে অনেকেই দ্বিধাগ্রস্ত আছে যে আমরা দেশের জন্য এবং কমিটির জন্য নিয়ে এখন আমরা কথা শুনতেছি, এবং আমি কোনো কমিটির সদস্য না থেকেও আমাকে বিভিন্ন ধরনের অপমাননার শিকার হতে হচ্ছে। আমরা বলবো, আমরা যারা বিভিন্ন ভার্সিটিতে আছি এবং উচ্চ পর্যায়ে যারা আমরা কিছুদিন পর চলে যাব, তাদের কিন্তু আমাদের ভার্সিটিতে যাওয়ার পর আমাদের কিন্তু তেমন সময় এবং তেমন কোনো কাজ করার সুবিধা থাকবে না। এই জন্য আমরা স্থানীয় যারা আছে, আপুরা আছে, তাদেরকে ইনভাইট করবো যে আপনারা নিয়মিত এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন আমাদের প্রোগ্রামে, এবং ভবিষ্যতে এই সংগঠন বা ভবিষ্যতে এই ধরনের স্বেচ্ছাসেবী একটা সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই বিষয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
ধন্যবাদ সুমনকে। আমরা জানি কাজী নজরুল আমাদের জন্য একটা কথা বলে গিয়েছিলেন যে পৃথিবীতে যত ভালো তার অর্ধেক কিন্তু পুরুষরা করেছে এবং হচ্ছে অর্ধেক নারীরা। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেক বোনরা এসেছেন। আমরা জানি 2018 সাল 2024 সাল এই আন্দোলন সফল হওয়ার পিছনে আমাদের এই বোনদের অবদান কিন্তু আমরা কোনোভাবে অস্বীকার তো করতে পারবোই না, মুখে আনতে পারবো না, এবং তারাই কিন্তু সামনে থেকে অনেকেই নেতৃত্ব দিয়ে আমাদের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে কিন্তু এই আন্দোলন সফল করেছেন। এই পর্যায়ে আমি কিছু বলার জন্য অনুরোধ করবো হাফসাকে। আচ্ছা তাহলে আচ্ছা আপনাদের ভিতরে মানে একজনের কাছ থেকে আমরা কিছু শুনতে চাই, হাফসা কিংবা ইসরাত বা অন্য কেউ। আমাদের কুলি আপু আছেন, সব কুলি নাম আচ্ছা ওকে। যেহেতু বলতে চান না আবার মন খারাপ করেন না যে ওকে, সেখানে কিন্তু আমরা অনেকেই আছি, সবাইকে আসলে বক্তব্য দিতে দেওয়া সম্ভব না, এটা আপনারা খুব ভালো করে জানেন। তাহলে আমাদের সময় আরও লাগবে এবং আপনারা হয়তো বা অনেকে মন খারাপ করতে পারেন। তবে এখানে সাব্বির আছে, অনেকেই আছে মানে যারা এই দীর্ঘদিন ধরে আমরা রাত জেগে মন্দির পাহারা দিচ্ছি এবং হচ্ছে আমরা হচ্ছে বর্তমান বিজয়টাকে ধরে রাখার জন্য কাজ করতেছি। তো এ পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের নাহিদ হাসানকে, আজকে যে আমাদের এই অবস্থান কর্মসূচি, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, এটি যে 4 দফার ভিত্তিতে, সেই 4 দফা যে দাবিগুলো সেটি তুলে ধরবে আমাদের নাহিদ হাসান। এরপরে আমরা একটি র্যালি করব। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্ট উইক এর অংশ হিসেবে যে 4 দফা দাবি উপস্থাপন করেছে, সেই 4 দফা দাবি আমি সরাসরি পয়েন্ট আকারে উপস্থাপন করছি। প্রথম দফা দাবি হচ্ছে সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও 14 দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্ক করার চেষ্টা করেছিল বা সেই চেষ্টা অংশগ্রহণ করেছিল, তাদের বিচার নিশ্চিত করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটনা হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা ও হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে, তাদেরকে দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে। 4 নম্বর দাবি হচ্ছে প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। এখন আমরা ছোট একটা র্যালি করবো। র্যালিটা করবো হলো এখান থেকে যে আমাদের স্মৃতিস্তম্ভের সামনে শেষ করে ওখান থেকে সবাই চলে যাবো, ঠিক আছে? কারো কষ্ট হবে বেশি? মেয়েরা সামনেই থাকবে, ব্যানার নিয়ে আমরা মেয়েরা সামনে আগে আসো, এখানে চারজন, ঠিক আছে। এবার তারা র্যালি নিয়ে তাদের যেখানে স্মৃতিস্তম্ভ তৈরি করা হবে সেখানে যাবেন। আবু যান আমি থাকি ভিডিও করে কিন্তু এদিকে নিয়ে আসি। সামনে আগাও, সামনে আগাও, একটু সামনে আগাও। কইতেছে ভালো হইতে হয়, ভালো হইতে হয়, তুমি কি খারাপ কিছু করতেছে? এদিকে চলে এই অটোর কান্না করতে চ্যানেলে আনা
শান্তিপূর্ণ সমাজ। আল্লাহ তবু কি মাইরে টানে আরে এইভাবে পিছনে হাঁটা যায় না ভাই, ধর আমার ওর একটা ভিডিও দেন, ওর একটা ওই টিচারে কোন আর একটা ফোন নিয়ে দিতে ছবি তুলতে কোন। রক্তের বন্যায় কোনা কাপড় কো আর আর দেবার কি বেবি আপু সরো। আমার ভাই কবরে, আমার ভাই কবরে, তুমি কেন বাহিরে, আমার ভাই কবরে, তুমি কেন বাহিরে। বলটা তার জোরে আর বলটা ভয় পাই বাবা। সেনাবাহিনী ভয় পাই যাবে। এই টাস্টার বড়া অনেক লোক ছিল। কি তুমিও তো ঠিক আছে। ভালো আছেন ভাই? ভিতরে যায় না, ভিতরে যায় না। রাজপথের লড়াকু সৈনিকরা এই মুহূর্তে শরণখোলা ওইটার নাম কি স্মৃতিস্তম্ভের সামনে এসে হাজির হয়েছে। এই যে দুষ্কৃতকারীরা এই যে এটা ভাঙিয়ে দিকে যায়।